এক্সকিউজ মি। হ্যালো, এই যে শুনছেন? কি হলোটা কি? তখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছেন কেন বলুন তো? দেখছেন না মন দিয়ে একটা কাজ করছি? আপনার কি মনে হচ্ছে আমি এখানে ছেলে খেলা করছি? না না, মানে মন দিয়ে যে কাজ করছেন সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আপনার অর্ধেকটা জীব যেরকমভাবে বেরিয়ে আছে তাতেই বোঝা যাচ্ছে যে আপনার চারপাশের সম্পর্কে কোনো খেয়ালই নেই। ও, আমার জিভ বেরিয়ে আছে, তা থাকুক, তাতে আপনার কি? হ্যাঁ, আর ওটা আমার একটা মুদ্রা দোষ। মন দিয়ে কাজ করলে জিভটা একটু বেরিয়ে থাকে। আরে, সেই জন্যই তো বললাম, দেখলেই বোঝা যাচ্ছে যে আপনি মন দিয়ে কাজ করছেন। আচ্ছা, বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেলে পেনটা একটু ধার দেবেন? কেন ধার দেবো কেন? আমার পেন নিয়ে কি করবেন শুনি? কি আবার করব, আমিও ফর্ম ফিল আপই করবো। পেন দিয়ে তো আর ক্রিকেট খেলা যাবে না। ও, মানে আপনি কলেজের ফর্ম ফিল আপ করতে এসেছেন আর সঙ্গে করে একটা পেনও আনেননি? এরকম ক্যালাস কি করে হন বলুন তো? হ্যাঁ, জীবনের কোনো কাজই কি সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না একটু? আচ্ছা, আপনার মুখ দেখে তো মনে হচ্ছে বয়স আমাদেরই মতন। তাহলে আপনার কথাবার্তাগুলো এরকম মাসিমা মাসিমা মার্কা কেন বলুন তো? কি মাসিমা? মোটেও মাসিমা মার্কা নয়। আমি আপনাদের এই চালগুলো না দিব্যি বুঝি। পেন্টেন সব বাহানা, ওটা সেরফ একটা ছুতো। বেশ বুঝতে পারছি তখন থেকে আমাকে ফলো করে যাচ্ছে। ফর্ম ফিল আপ করতেও বেছে বেছে লাইনে ঠিক আমার পেছনেই আপনাকে দাঁড়াতে হলো। এখন পেন চাওয়ার ছুতো করে আমার সঙ্গে আলাপ করতে চাইছে। এইসব কায়দা আমার অনেক দেখা আছে। এটাই আপনাদের সমস্যা, জানেন তো? নিজেকে কি ভাবেন বলুন তো? সুচিত্রা সেন? আপনার সঙ্গে আলাপ করতে নাকি আমি মুখিয়ে আছি? আমার বই গেছে। রাখুন তো আপনার পেন, আমি কলেজ স্টেশনারি থেকে গিয়ে একটা কিনে নিয়ে আসছি। দেখি দেখি, সরুন সরুন। আরে আরে, কি করছেন আপনি? লাইন ভেঙে আমার আগে ঢুকছেন কেন? আমি বলে সেই ভোরবেলা থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছি ফর্ম ফিল আপ করবো বলে, আর আপনি এখন কোথা থেকে এসে? আরে, মিছিল মিছিলের টাইম আছে, ছাত্র ইউনিয়ন থেকে আসছি, সরে দাঁড়ান। কি বলছেন? ছাত্র ইউনিয়ন কর্মী? আরে মশাই, যে ইউনিয়নেরই হোক না কেন, আমাকে টপকে আপনি? মিটিং মিছিলের টাইম আছে, অ্যাডমিশনের সময়, সরে দাঁড়ান, বেশি কথা বলবেন না। কি যা খুশি বললেই হলো নাকি আপনাকে? এই যে শুনুন, কি হচ্ছেটা কি? এ কি মগের মুলুক পেয়েছেন নাকি? ইনি সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিজে এতক্ষণে কাউন্টারের সামনে পৌঁছতে পারলেন, আর আপনারা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে যান যান, ওইসব ইউনিয়নগিরি অন্য জায়গায় দেখাবেন। ওইসব অনেক দেখা আছে, বুঝলেন? আর বেশি গলাবাজি করবেন না। আমারও পুরো দল এখানেই লাইনে দাঁড়িয়ে আছে। একটা হাঁক দিলেই না আপনাদের সকলের ডেন্টিস্টের খরচা এক্ষুনি গুগল পে হয়ে যাবে। আরে যান যান, দেখে নেবো। বেশি রংবাজি না করে চুপচাপ কিউয়ে গিয়ে দাঁড়ান। এনাকে হ্যারাস করবেন না, ফর্মটা ফিল আপ করতে দিন। চলে আয় তো, দেখে নেবো। দাদা চলো তো। শুনুন না, আপনি এত রেগে যাবেন না। আফটার অল, এটা তো আপনার নিজের কলেজ বা পাড়া নয়। এখানকার ইউনিয়নদের ছেলেদের ওপর এত রাগ করছেন, এটা কি ঠিক হচ্ছে বলুন? ধরুন ওরা যদি সত্যিই এখন দলবল নিয়ে হাজির হয় তাহলে? কে বলেছে এটা আমার নিজের পাড়া নয়? এই কলেজ পাড়াতেই আমার বাড়ি, জন্ম থেকেই এখানের। আমাকে কিনা ইউনিয়ন দেখাচ্ছে। রাখুন তো আপনার ফালতু টেনশন। এখানে আমার সঙ্গে পাঙ্গা দেওয়ার মতন কারোর হিম্মতই নেই, বুঝলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বরং এখন মাথা ঠান্ডা করে নিজের ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিন। এই নিন না আমার পেন। আরে আরে, এত সেন্টু খাওয়ার কি আছে বলুন? আমার ফর্ম তো ফিল আপ হয়ে জমা পড়ে গেছে। আমার আর পেনের দরকার নেই। এই নিন না, ধরুন। আহ, বাচ্চাদের মতন এত রাগ করবেন না। বাহ, আপনার হাতের লেখাটা তো খুব সুন্দর। ছবি আঁকেন নাকি? আপনার যদি আমার মতন এক পিস বাবা থাকতো না, দেখতেন আপনার হাতের লেখা আমার থেকেও বেশি সুন্দর হতো। সেই ছোটবেলা থেকে প্রত্যেক গরম ও পুজোর ছুটিতে দুবেলা দুপাতা করে হাতের লেখা প্র্যাকটিস করিয়ে গেছেন, উইদাউট ফেল। দেখুন না আমার তর্জনী আর মধ্যমায় কেমন কড়া পড়ে গেছে। আহারে, আপনার বাবা তাহলে আমার মায়ের মতন, একেবারে মিলিটারি মেজাজ, মিলিটারি ডিসিপ্লিন। আমার মায়ের নিজের নাচের শখ ছিল, সেটা নানা কারণে হয়ে ওঠেনি। তাই তিনি ভর্তি হতেই আমার সাধের কাঁচা ঘুম ভাঙিয়ে দু পায়ে আদমনি ঘুঙুরের বোঝা বেঁধে লেফট রাইট কি না মেয়েকে কত্থক ডান্সার বানাবেন। আমারও দু পায়ে করা, জানেন তো। সত্যি? আপনার ছোটবেলা তো দেখছি আমার মতনই দুঃখে আর চাপে কেটেছে। আর ছোটবেলায় বা বলবো কেন,
বাবা তো এখনও আমাকে সেই ছোটই ভাবে। কি অশান্তি বলুন তো। এই তো সকালেই আমার ওপর হঠাৎ খেপচুরিয়াস হয়ে গেলেন, কারণ আমি বাংলা সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন করব ঠিক করেছি। তাতে নাকি ওনার সম্মান থাকবে না। এই এই ঠিক ধরেছেন, কি বিষয় নিয়ে আমি পড়বো সেটাতেও নিজের স্বাধীনতা থাকবে না। আমারও তো গত দুদিন ধরে আমার মায়ের সঙ্গে কথা বন্ধ, কারণ আমি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাই। ওনার ধারণা মেয়েদের আর্টস নিয়ে পড়া উচিত। কি বলি বলুন তো? বললাম তুমি বরং আমার বদলে কলেজে গিয়ে ভর্তি হয়ে যাও। তাই শুনেই কথা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এই দুঃখের কথা বলতে বলতে নিশ্চয়ই আপনার গলা শুকিয়ে গেছে। আমি তো আর চা না খেয়ে থাকতেই পারবো না। তা ফর্ম ফিল আপ যখন হয়েই এসছে, তো চলুন চা খাওয়া যাক। এই তো কাছেই একটা খুব ভালো চায়ের দোকান আছে, ভালো দার্জিলিং টি, আর যা বাটার টোস্ট বানায় না, মার্ভেলাস। বৃষ্টিও তো ধরেই এসছে, চলুন বেরিয়ে পড়ি। ও মানে আপনার চা মানে চাতকের দশা আমার বাবার মতনই। হ্যাঁ, চাতকের দশা মানে? মানে চা চা করে আপনার প্রাণ যেমন হাহাকার করছে, তাতে আপনাকে চাতকের গোত্রে ফেলাই যায়। আমার বাবাও মহা চাতক। দিনে 20 কাপ চা নিদেন পক্ষে, আর আড্ডা জমে গেলে তো আরও বেশি। ও বুঝলাম। হ্যাঁ, আমারও দিনে 20 না হলেও কাছাকাছি তো হয়েই যায়। তাই এই শহরে কোথায় কোথায় ভালো চা কম পয়সায় পাওয়া যায় সব আমার জানা আছে। ও চলুন তাহলে যাওয়া যাক। আমার অবশ্য চায়ের থেকে বেশি ওই বাটার টোস্টের দিকেই টান। কোন সকালে 2টো বিস্কুট খেয়ে বেরিয়েছি, খিদে একদম পেট চোঁচো করছে। হ্যাঁ, আমারও তাই দশা। মনে হচ্ছে পেটের মধ্যে ছুঁচোরা কাবাডি খেলছে। তাই বুঝি? তাতে আর অসুবিধা কি? আপনি বরং খেলার রেফারি হয়ে যান, বুঝলেন? দেখবেন খিদের কষ্টটা একটু কমে যাবে। কিছু মনে করবেন না, আপনিও কিন্তু বেশ ফিচেল টাইপের। ফিচেল বলতে নেই, মনে ব্যথা লাগে বলতে হয়। বাহ, আপনার সেন্স অফ হিউমারটা কিন্তু দারুণ। ও, তার মানে আপনার একটু প্যাম্পার্ড হওয়ার বাই আছে। আমি কিন্তু ওসব পারি না, মানে যেটা মুখে আসে সেটাই বলে দিই। সে তো আমিও বলে দিই, কিন্তু তা বলে ভালো জিনিসকে ভালো বলবো না। এই দেখুন না, আপনার হাতের লেখাটা ভালো লাগলো তাই সেটা বললাম। সেটাকে কি প্যাম্পার করা বলে বলুন? না তা নয়, তবে আমার ন্যাকামে একেবারেই ভালো লাগে না। ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, ওইসব আমার একদম পছন্দ না। আরে সে তো আমারও ন্যাকামে একদম দু চক্ষে সহ্য হয় না। আমার যারা বন্ধু তারা সোজা সাপটাই মুখের ওপর সব কিছু বলে দেয়, তাতে যে যা ভাবে ভাবুক, বই গেল। অবশ্য আমার মা ব্যাপারটাকে মোটেও পছন্দ করে না, বলে আমি নাকি ঠোঁট কাটা। কই, আমি তো দেখছি না, আপনার ঠোঁট তো দিব্যি সুন্দর। তো এটা কি সেন্স অফ হিউমার নাকি কমপ্লিমেন্ট? আমি কিছু মনে করছি না, তবে অন্য কোনো মেয়েকে আবার এই রকম কমপ্লিমেন্ট দিতে যাবেন না হঠাৎ করে। ও সরি, আসলে আমার তো কোনো মেয়ে বন্ধু নেই। ছোট থেকেই বয়েজ স্কুল, আর বাড়িতেও খুড়তো জ্যাঠতো মিলিয়ে 6 ভাই, কোনো বন্টনও নেই। আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। আর যদি সত্যিই কোনো মেয়ে বন্ধু থাকে তাহলে আমি আপনার বন্ধু হতেও রাজি আছি। আসলে আপনার হাতের লেখাটা দেখে মনে হলো আপনি বেশ সেন্সিটিভ, একটুতেই বড্ড সেন্টু খেয়ে যান। তারপর আবার শুনলাম বাংলা সাহিত্য নিয়ে পড়বেন। নিশ্চয়ই আপনি কবিতা ফবিতাও লেখেন। আহা, কি কথার ছিরি! কবিতা ফবিতা, দেখুন এসব একদম মজা করার ব্যাপার নয়, বুঝলেন? এ কি হাবিজাবি আজকালকার র্যাপ পেয়েছেন নাকি? ওই সাপ ব্যাঙের মন্ত্র আওড়ানোর মতন, সাপ ধরে ব্যাং, ব্যাং খায় সাপ, ভেঙে দেবো ঠ্যাং, কে তোর বাপ, আরে না না, ইয়ো। আপনি কবিতা নিয়ে যে এতটা সেন্সিটিভ বুঝতে পারিনি, তার জন্য না মন থেকে ক্ষমা চাইছি, ঠিক আছে? তবে র্যাপের ব্যাপারটা আপনি যেমন বললেন ঠিক তেমনটি নয় কিন্তু। হ্যাঁ, হানি সিংয়ের র্যাপের কথা বলছি না, ওটা আমারও পছন্দ হয় না। তবে আমেরিকান কৃষ্ণকায়দের যে র্যাপ, সেটা কিন্তু অমন ঠুনকো নয়। ওটা প্রচলিত সময়ের অ্যাট্রসিটির বিরুদ্ধে একটা প্রতিবাদ, যাকে বলে সাবঅল্টার্ন লিটারেচার বা অল্টারনেটিভ লিটারেচার, তারই একটা অংশ আর কি। ও, আপনি তো দেখছি লিটারেচার নিয়েও বেশ পড়াশোনা করেছেন। না, সেই রকম কিছু করিনি, তবে আমিও খুব সাহিত্য ভালোবাসি। বাহ, তাহলে তো দেখছি আপনার সঙ্গে বেশ জমবে। আমার মন বলছে জানো, আপনিও কবিতা লেখেন, ঠিক কি না বলুন? হ্যাঁ, ওই আর কি, লিখতাম একটু আধটু।
মার্ভেলাস, তাহলে শোনান না আপনার একটা কবিতা প্লিজ। সে শোনাতে পারি, তবে আরেকটা কথা, বন্ধু হতে রাজি হয়েছেন যখন, তখন আর আপনি আপনি চলবে না, তুই করে বলতে হবে। নিদেন পক্ষে তুমি। এই দেখো, এখনও তো নামটাই জানা হলো না। আচ্ছা, আমার নাম সুদীপ্ত, দীপ্ত বলেও ডাকতে পারো, বন্ধুরা তো আমাকে এই নামেই ডাকে। আর তুমি? হ্যাঁ, আমার নাম মৌনিকা, কিন্তু বন্ধুরা মৌ বলে। আর বাবা কি বলে জানো? বলে তুই সারাদিন এত বকবক করিস যে এই নামটা এবার পাল্টে দিতে হবে। তা কেন? মানে বাবা মারা তো তাদের পছন্দ মতো ইচ্ছে মতো একটা নাম রাখে, তাই বলে প্রত্যেকটা মানুষকে তাদের নাম অনুযায়ী ব্যবহার করতে হবে তার তো কোনো মানে নেই। তুমি যদি সত্যিই মৌনিকা হতে, তাহলে তো তোমার সঙ্গে আমার আলাপই হতো না। আচ্ছা দীপ্ত, তোমার একটা কবিতা শোনাও না প্লিজ। তুমি কবিতা ভালোবাসো? আমি তো ভাবতাম আজকাল আর কেউ শখ করে কবিতা পড়ে না। কবিতা লেখা তো ক্রমেই ডাইং আর্ট হয়ে দাঁড়িয়েছে। কে বলেছে পড়ে না? খুব পড়ে। আরে আমার সব বন্ধুরাই কবিতা পড়তে ভালোবাসে, তবে আমার কোনো কবি বন্ধু নেই। তুমি কিন্তু আমার প্রথম কবি বন্ধু, জানো? এই তো দোকানে পৌঁছে গেছি, চলো ভেতরে বসে চা খেতে খেতে তোমায় কবিতা শোনাবো। আচ্ছা ভাই শোনো। আসছি। আচ্ছা, তোমার কেমন চা পছন্দ? আমি তো দুধ চিনি ছাড়া খাই। আমি দুধ চা খাই না, তবে চিনি অল্প লাগবে। আচ্ছা শোনো, এখানে দুটো লাল চা, একটায় চিনি অল্প, আরেকটা চিনি ছাড়া, হ্যাঁ, সঙ্গে দুটো ডাবল বাটার টোস্ট। এই টেবিলে দুটো বাটার টোস্ট হবে। হ্যাঁ, কবিতা। তা কবিতার খাতা তো সঙ্গে নেই, স্মৃতি থেকেই একটা শোনাই। যে চিঠিটা আসার কথা সে চিঠিটা আসে না, অপেক্ষাতেই দিন ফুরোলো, দিন ফুরোতে মধ্য দুপুর, হৃদয় জুড়ে প্রহর জুড়ে সময় ঝরে টাপুর টুপুর, সময় এবং নীরব স্রোতে দুঃখ রঙিন আরধ্য দিন, জোয়ার ভাঙা বেনজলে মনের দুকুল ভাসে না, যে চিঠিটা আসার কথা সে চিঠিটা আসে না। বাহ, খুব সুন্দর লেখো তো। আর তোমার? মানে নাচ করো তো শুনলাম, তবে সেটা বোধহয় মায়ের চাপে। তোমার শখ কি? তোমার কি ভালো লাগে? মানে ভালো তো অনেক কিছুই লাগে, কিন্তু শখের কথা যদি বলো তাহলে বলবো আমার শখ হচ্ছে দিন জমানো। এই যেমন বৃষ্টি ভেজা দিন, কাশফুলের দিন, হলুদ পাখির দিন, কান্নামাখা দিন, গোলাপি দিন, আর কাগজ ফুলের দিন। তুমি ঠাট্টা করছো আবার? এরকম করে আবার দিন জমানো যায় নাকি? হ্যাঁ, কেন যাবে না? এই তো গতকাল বিকেলবেলা দেখলাম আমার ঘরের জানলার সামনে বোগেনভেলিয়ার গাছ ভর্তি কত গোলাপি ফুল, আর এক রাশ হলুদ প্রজাপতি ফুলের পাপড়ি থেকে গোলাপি রং নিয়ে উড়ে উড়ে সূর্যের হলুদ আলোয় মিশে গেল। আর দিনের আলোর রঙও হলুদ থেকে গোলাপি আর গোলাপি থেকে কমলা হয়ে গেল। আর আমিও এই কাগজ ফুলের দিনটাকে মনের মধ্যে জমিয়ে রাখলাম। বাহ, কি সুন্দর বললে। আর তোমার কথা শুনেই আজকের বৃষ্টি ভেজা দিনটাকে আমার জমিয়ে রাখতে ইচ্ছা করছে একটি কবিতার মধ্যে। শুনবে? আরে ঈর্ষাদ ঈর্ষাদ। এক পশলা বৃষ্টি আর মেঘের ঘন নীল খামে করে নিয়ে গেল উদাসী গাংচিল, আকাশ পারের দূরের কোনো দেশে বিছিয়ে থাকা সমুদ্র কার বুকেতে মেশে, নোনা জলে পাল তুলেছে চোখের দুটি নাও, হে একাকী নাবিক তুমি উজানে দাঁড়বাও। ওমা দীপ্ত, তুমি তো দিব্যি মুখে মুখে কবিতা বানাও। আচ্ছা, তুমি কি রোজ কবিতা লেখো? এক সময় খুব কবিতা লিখতাম, সারাক্ষণই মাথার মধ্যে কবিতার লাইন গুনগুন করতো। এমনি করতে করতে যেই একটা কবিতা বেশ পুরোপুরি একটা চেহারা পেয়ে যেত, লিখে ফেলতাম। আর লিখে ফেলেই মাকে শোনাতে ছুটতাম। কিন্তু এখন আর আমার শোনানোর লোকটাও নেই, তাই আর লিখতেই ইচ্ছে করে না। আজ অনেক দিন পর কবিতাটা আমার মাথায় আসলো, তোমায় শোনালাম। কেন দীপ্ত, এখন আর মাকে শোনাও না কেন? কি হলো, চুপ করে আছো কেন? আসলে 2 বছর আগে হঠাৎ করেই মা চলে গেলেন। সেরকম কোনো অসুখ টসুখও ছিল না। হঠাৎ করে ভোরবেলা উঠে একটু বারান্দায় বাইরে গিয়ে বসলেন,
সেই সময় ম্যাসিভ হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময়টুকু দিলেন না। তারপরের থেকে বাবাও কেরম যেন একটা হয়ে গেছেন। আগে এরকম ছিল না জানো তো। শোনো না, আমার খুব খারাপ লাগছে, কিন্তু তাই বলে তুমি কবিতা লেখা ছেড়ে দিও না। ওটা তো গড গিফটেড একটা ক্ষমতা, বলো। সেটা যাতে নষ্ট না হয় তা তো তোমাকেই চেষ্টা করতে হবে। তুমি কবিতা লেখা ছেড়ে দিলে তোমার মা কত কষ্ট পেতেন, সেটা একবারও ভেবেছো? কিন্তু এখন তো আমার একটু আর ইচ্ছা করে না লিখতে। শোনানোর লোকটাই তো চলে গেল, এখন আর কার জন্য লিখব? কেন দীপ্ত? পৃথিবীর জন্য লিখবে, নিজের জন্য লিখবে, এমন পড়ে পাওয়া 14 আনার দিনগুলোর জন্য লিখবে। তোমার মা নিশ্চয়ই কোথাও আছেন দীপ্ত, তিনি ঠিক শুনতে পাবে তোমার কবিতা, আর শুনে তার মনটাও খুশিতে ভরে উঠবে। ওগুলো কথার কথা, ওভাবে হয় নাকি? ওরকম একটা অ্যাবস্ট্র্যাক্ট ভাবনা দিয়ে হয় না। অ্যাটলিস্ট আমি তো পারি না। একটা মানুষ চাই যার জন্য আমি লিখব, তাকে শোনাবো, শুনে তার চোখ দুটো আনন্দে ভরে উঠবে। আচ্ছা আচ্ছা, ধরো তোমার একজন ভালো বন্ধুর জন্য লিখলে, তোমার কবিতা শুনে তার মনটাও ভরে উঠল, কখনো খুশিতে, কখনো বিষাদে, আবার কখনো আনমনা অজানা কোনো এক অনুভূতিতে, যে অনুভূতির কোনো নাম হয় না, পরিচয় হয় না। এই ধরো আমার জন্যই লিখলে না হয়, তোমার নতুন বন্ধুর জন্য। হয়তো ঠিকই বলছো, হয়তো মা সত্যিই সেগুলো শুনছে। অন্তত একজনের মনের মধ্যে আমার কবিতাটা ডানা মেলবে, তারপর উড়তে উড়তে অজানা সেই দেশে চলে যাবে। তাহলে কথা দাও দীপ্ত, আবার তুমি কবিতা লিখবে, লিখেই কবিতাটা তুমি আমাকে শোনাবে। তারপর তোমার লেখা কবিতাটা আমি দিন জমানোর মতন করে জমিয়ে রাখবো। কথা দাও আমায়। আচ্ছা, কথা দিচ্ছি, আমি আবার লিখব, তোমাকে শোনাতেই লিখব। আর মাঝে মাঝে তুমিও লিখবে তো আমার জন্য? এক লহমায় চুপ হলো সব কথা, সপ্ত সুরে ডিঙা ভাসালো অলিক নীরবতা। সব যদি দিই উজাড় করে, বাকি রইবে স্বর্ণ। অন্ধকার ভাসিয়ে দাও ওগো দীপ্ত দিন। এতক্ষণ আপনারা শুনছিলেন কাগজ ফুলের দিন, কৌশিক চ্যাটার্জির লেখা। প্রধান দুই কণ্ঠে সেমন্তী মল্লিক, অমৃত দাস। অন্যান্য চরিত্রে সব্যসাচী পাল, ঋতঙ্কর মল্লিক। সাউন্ড রেকর্ডিং ফিউশন প্রো স্টুডিও। সাউন্ড ডিজাইন সব্যসাচী পাল। পোস্টার ডিজাইন রাজর্ষি ধারা। ধন্যবাদ।